নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের জানাই আরও একবার স্বাগত। এবং প্রত্যেক দিনের মতোই আমরা কিন্তু আজকেও চোখ রাখবো সাপ্তাহিক রাশিফলে। তবে আজকে শেষে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ টোটকা। সেই টোটকা তো জানাবেন অতি অবশ্যই আপনার আমার সকলের প্রিয় জ্যোতিষ গুরু শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। সঞ্জয় বাবুকে আরও একবার আমাদের স্টুডিওতে স্বাগত জানাই এবং সেই সঙ্গে দর্শক বন্ধুদেরকে জানাই যে আগামী 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আপনাদের সময় কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো জ্যোতিষ গুরুর কাছ থেকে। প্রথমেই জানবো মেষ রাশির সম্পর্কে। নমস্কার, আজকে জ্যোতিষ দর্পণে আমি মেষ রাশি সম্পর্কে আলোচনা করব। তো এই সপ্তাহে রাশিচক্রের মেষ রাশিতে যারা জাতক এবং জাতিকা আছেন তাদের উভয়ের ক্ষেত্রেই বলি, প্রাথমিকভাবে মোটামুটি কিন্তু খুবই শুভ আপনাদের এই সময়টা এবং এই সপ্তাহটাও ভালো যাবে। যাদের বিবাহর যোগ চলছে তাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হবে, এগুলোতে কোনো বাধা বিঘ্ন আসবে না। প্রথম কথা, অর্থাৎ সুখের খবরটা আগে আমি দিলাম। এরপরে আমি বলি যারা পড়াশুনো করছেন তাদের কথাটা, কারণ ছাত্রছাত্রীদের বাদ দিয়ে কথা হবে না, কারণ পরীক্ষা চলছে এখন সকলেরই প্রায়। হ্যাঁ, তো সেই পরীক্ষার জন্য আমি বলবো যে আপনারা একটু মন দিয়ে পড়াশোনা করছেন, কোনো চাপ নেবেন না। যেটা আপনি চোখে দেখছেন সেটাই হবে, সারা বছর আপনি যা করে এসেছেন সেটাই হবে, কিন্তু আপনি শুধু চোখ বুলিয়ে যান, পৃষ্ঠা পর পৃষ্ঠাতে শুধু চোখ বুলিয়ে যান, পড়ার মতো মুখস্থ করার মতো কিন্তু জায়গা নেই। এখন ওইটুকু করবেন, আপনি দেখবেন আপনার জায়গায় সাকসেস হচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আমি জানি না, কিন্তু আপনি চোখ বুলিয়ে গেলে আপনার কিন্তু সাকসেস, এটা আমি বলতে পারি। এবারে অর্থনৈতিক দিকটা বলি। যারা পয়সা কড়ি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন বা খুব চিন্তা করছেন যে কি করব, এটা হবে কি হবে না, আমি তাদের আশ্বস্ত করছি এর সপ্তাহে আপনাদের কিন্তু ভালো ব্যবসা বাণিজ্য হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময় বোধহয় একটু থেমে যাওয়া ভালো হবে, কারণ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর এই এখন একটু যে খারাপ সময় যাচ্ছে এটাকে উপেক্ষা করতে হবে। এই দুটো জিনিস আপনারা একটু যদি মেনটেন করেন, আমি বলবো আপনার আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে, লস হবে না। বেশ, খুব ভালো মেষ রাশির জন্য এই সপ্তাহ, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত। এরপরে আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলি, ভীষণভাবে শুভ অবস্থান আছে বৃহস্পতি স্বক্ষেত্র। যেহেতু আর্থিক দিক থেকে হঠাৎ করে দেখবেন অনেক সম্পত্তি পাওয়ার যোগ থাকবে, হঠাৎ করে লটারি বা কোনো কিছু খেলাধুলোর ভিতরে আপনি যে থাকেন সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা আর্থিক যোগ বা প্রাপ্তি যোগ রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ। অর্থ এখানে যদিও নয়, এটা শিক্ষাটাও একটা অর্থের জায়গা, কারণ মা সরস্বতী না থাকলে লক্ষ্মী আসে না। তো এখানে মা সরস্বতী কিন্তু লক্ষ্মীর জায়গাটা আপনাদেরকে তৈরি করে দেবেন, অর্থাৎ ধন সম্পদের জায়গাটাও শিক্ষার সঙ্গে আসবে, এই ব্যাপারটা নিশ্চিত থাকতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলে, যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা মজবুত হবে। বেশ, সুতরাং বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু শুনলেন যে এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে। আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান এবং সেই সঙ্গে যদি চান জ্যোতিষ গুরুর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে, তাহলে বলবো আমাদের কিন্তু নিচে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করতে ভুলবেন না। আর সেই সঙ্গে জ্যোতিষ গুরু কিন্তু নিজ বাসগৃহে প্রত্যেক দিনই চেম্বার করছেন পায়রাচালি তমলুকে। আর বিশদে জানতে ফোন নাম্বার তো রয়েছে আপনাদের কাছে। এরপরে আসি আমাদের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। এ সপ্তাহে মিথুন রাশির জাতক এবং জাতিকা সকলেরই মোটামুটি শুভ
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের এটাও হতে পারে যে আমরা দোনো যেটাকে বলে থাকি, বা মানসিক দ্বিধাবিভক্ত কোনো সাবজেক্টের উপরে, যেটা করব বা এটা করব না। হ্যাঁ, ঠিক ঠিক, যেটা করব কি করব না, হ্যাঁ, বা এটা করলে আমার ভালো হবে, কনফিউশন আমরা একটা কথা বলে থাকি, কনফিউশন বলে। হ্যাঁ, মানুষের মনে যদি এই কনফিউশন থাকে, তাহলে কিন্তু আমি বলবো আপনারা একটু সাবধান হন, কনফিউশনকে কাটান। যদি মনে হয় যে আপনার খুব কনফিউশনের মধ্যে আপনি পড়েছেন, তাহলে আপনার অভিভাবক অভিভাবিকা বা সেরকম ঘনিষ্ঠ কোনো বন্ধুর সঙ্গে আপনি সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে পারেন, করে আপনি কিন্তু ডিসিশনটা নেবেন। তাহলে আপনার মনে হয় জিনিসটা অনেকটা স্মুথলি হবে। বা আপনি যারা ভাগ্য বিশ্বাস করেন, তারা কিন্তু যে কোনো ভালো জ্যোতিষীর কাছে সুপরামর্শ নিতে পারেন। বেশ, সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহ অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এই কয়েকটা দিন কিন্তু একটু দ্বিধাগ্রস্ত আপনারা হয়ে পড়তে পারেন। তার জন্য কিন্তু নিজের ফ্যামিলির কোনো মেম্বারের সাথে কিংবা কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, যারা বিভিন্ন ক্ষেত্রে কৃষিজ সম্পদের সঙ্গে যুক্ত আছে, চাল ডাল তৈরি করা বা ধান শস্য বা ডাল শস্য যারা তৈরি করছেন, অর্থাৎ এবার তো অগ্রহায়ণ মাস শেষ হতে চলল, শস্য উৎপাদন হবে মাঠ থেকে, তুলে আনবেন সেগুলো। তো সেই সমস্ত চাষিদের বলছি, আপনাদের কিন্তু সময় ভীষণভাবে ভালো, এবং কৃষিজ পণ্য আপনারা এবারে অন্য কোনো যে কোনো বছরের তুলনায় হয়তো একটু ভালোই পাবেন। আর আর্থিক যে দিকটা, কৃষি পণ্য যে আমাদের সেল করার যে ব্যাপারটা দেখে আপনার এবারে কিন্তু সেইগুলো বিক্রয় ব্যাপারটা খুব ভালো চলবে, এবং মার্কেট থেকে আপনারা ভালো মুনাফা আপনারা রোজগার করতে পারবেন। আর শিক্ষাক্ষেত্রে জাতক জাতিকাদের বলছি, যারা পরীক্ষা দিচ্ছেন বা হায়ার স্টাডি করছেন, তাদের ক্ষেত্রে বলি এখন কিন্তু সময়টা খুব ভালো, এবং আপনার এই জায়গাটা আরো মজবুত করে তুলবে। আপনার নিজস্ব জ্ঞান, নিজস্ব যে দক্ষতা, সেটাকে আপনি আরো বেশি প্রকটভাবে উত্থাপন করতে পারবেন। বেশ, সুতরাং কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু শুনলেন তাদের এই সপ্তাহটা কেমন যাবে। এরপরে আসি আমরা রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু মোটামুটিভাবে জায়গাটা খুবই ভালো হবে। এবং শুধু তাই নয়, যারা রাজনীতি বিভিন্ন পদ পাওয়ার জন্য অনেক দিন ধরে একটা মানসিক একটা চিন্তার মধ্যে ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আপনাদের যে পদ পরিবর্তন হচ্ছে বা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের একটা ভালো পদে আপনি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হবেন। এবং শুধু তাই নয়, যারা রাজনীতি করেন না, তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেসব এনজিও আছে বা নিজেরা কোনো সংগঠন তৈরি করছেন, সেই সংগঠনেও কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। পড়াশোনার ক্ষেত্রেও বলি, যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এই সপ্তাহে, অর্থাৎ পাসপোর্ট সব তৈরি করে ফেলেছেন, ভিসা তৈরি হয়ে গেছে, সেই সব জাতক জাতিকারা বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনার জন্যে খুব ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো জায়গাতে আপনারা সুযোগ পাবেন, এবং বা রিসার্চ করার জন্য যারা যাচ্ছেন, তারা ভালো রিসার্চ সেন্টার পাবেন। বাহ, সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো ফল দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা অনেক ক্ষেত্রে পয়সা কড়ি নিয়ে খুব দ্বিধাগ্রস্তের মধ্যে আছেন। আমি একটা কথা বলবো, যারা ব্যবসা করছেন বা ব্যবসা করার মতো কিছু ভাবছেন বা ঘর বাড়ি তৈরি করার কথা চিন্তা করছেন, তারা কিন্তু এখনই কোনো ঋণ করবেন না। কারণ আপনাদের এই ঋণ করার ফলে
আপনি কিন্তু বিভিন্নভাবে ফেঁসে যেতে পারেন, সেই ঋণটা তো শোধ করতে নাও পারেন, অথবা ঋণটা জন্য আপনার হয়তো আরও অনেক পয়সা চলে যেতে পারে বা ফ্রড হয়ে যেতে পারে। অতএব এসব ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এবং বুঝে সুঝে এইসব জায়গাগুলো থেকে ঋণ নেবেন। কোনো ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে আমার এই বিনিয়োগটা সঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, বা কোনো সরকারি জায়গায় যদি জেনে নেবার থাকে বিনিয়োগের ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনি জেনে নেবেন। জেনে নিয়ে আপনি যদি বিনিয়োগ করেন আপনার কিন্তু সাফল্য আসবেই, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন। যারা, আরও একটা জিনিস বলে দিই, এই সময় যারা আলুর ব্যবসা করছেন, অর্থাৎ যারা বন্ড কিনছেন, আলুর বন্ড, কারণ এই সময় আলু ওঠা শুরু হয়ে যাচ্ছে, আপনার আলুর বন্ড যারা কিনছেন তারাও কিন্তু খুব এই ব্যবসায় লাভবান হবেন। বেশ, সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা যারা আলু ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলি, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের এই সপ্তাহে খুব ভালো আছে। বিশেষ করে আপনার জন্মস্থানের পশ্চিম দিক, মানে আপনি ধরে নিতে পারেন ভারতবর্ষের পশ্চিম দিকটা আপনার কর্মক্ষেত্র হিসেবে ভীষণ ভালো। ঝাড়খণ্ড থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, বা পাঞ্জাব, গুজরাট, এই যে জায়গাগুলো আছে আমাদের, এই জায়গাগুলোর দিকে কিন্তু আপনার চাকুরি হওয়ার খুব সম্ভাবনা, সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেই হতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও যারা চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রে বলবো যারা বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ করছেন বা পিএইচডি করার চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু পিএইচডির জন্য খুব সফলতা লাভ করবেন। বেশ, সুতরাং তুলা রাশির জাতক জাতিকারা শুনলেন যে কেমন যাবে তাদের 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এই সময়টা। আরও যদি বিশদে আপনারা জানতে চান তাহলে কিন্তু নিচে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নম্বরে ফোন করতে পারেন, এবং জ্যোতিষ গুরুর সঙ্গে যদি একেবারে সরাসরি যোগাযোগ করতে চান ওনারও নাম্বার কিন্তু স্ক্রলে যাচ্ছে। তাছাড়াও উনি প্রত্যেক দিনই চেম্বার করছেন নিজ বাসগৃহে অর্থাৎ তমলুকের পায়রাচালিতে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। এবারে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা যারা স্টুডেন্ট, আমি তাদের ক্ষেত্রে আগে বলবো, কারণ এই সপ্তাহে কিন্তু রবি এবং বুধ একক্ষেত্রস্থ হয়ে আছে। সেই জন্যে এটাকে বলা হয় বুধাদিত্য রাজযোগ। তো এই বুধাদিত্য রাজযোগের জন্য যারা বিভিন্ন ক্ষেত্রে, মানে আমি বলবো মাধ্যমিক যারা বসেছেন, এখন এই টেস্ট পরীক্ষায় বসছেন, তাদের থেকে শুরু করে একদম আপার গ্রেড পর্যন্ত যারা পিএইচডি করছেন বা তার উপরে কিছু যারা করছেন বা রিসার্চ করছেন বা লিটারেচার নিয়ে যারা রয়েছেন, তা প্রত্যেকের ক্ষেত্রে জায়গাটা কিন্তু ভীষণভাবে, অর্থাৎ বিদ্যাস্থান এদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভীষণভাবে শুভ। মানে এক কথায় যাকে বলে আপনার মান সম্মান, যশ, প্রতিষ্ঠা এবং আর্থিক ক্ষেত্র সমস্ত দিক কিন্তু এই জায়গা থেকে আসবে, খুব ভালো আসবে। আর একটা জিনিস বলি, যারা বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে আছেন, কারণ এখানে যেহেতু চন্দ্র থাকছে, চন্দ্র বুধ একসঙ্গে রয়েছেন, যারা কাপড়ের ব্যবসা করছেন বা সুতোর ব্যবসা করছেন বা তুলার ব্যবসা করছেন, এই জাতীয় যারা আঁশ জাতীয় জিনিস বা পাটের ব্যবসা, এই আঁশ জাতীয় যে ব্যবসাগুলো করছেন তাদের কিন্তু ভীষণ ভালো সময়, এবং তারা খুব ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। অর্থাৎ ব্যবসায়িক জায়গায় একটা স্ট্যান্ডার্ড জায়গায় আপনারা পৌঁছবেন। যারা ছোটোখাটো ব্যবসা করছেন এগুলো নিয়ে, তাদেরও আর্থিক ক্ষেত্রে ভালো হবে। সুতরাং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত সময়টা আর্থিক দিকে অনেকটাই উন্নতি যোগ দেখা যাচ্ছে। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, যাদের
বিবাহের ব্যাপারে যোগ চলছে, কথাবার্তা চলছে। সেই কথাবার্তার জন্য তাদের কিন্তু আরও বেশিভাবে একটু এগিয়ে যাওয়া ভালো হবে, কারণ আরও জেনে নেওয়া ভালো হবে। ফলে বিবাহ কিন্তু জায়গাটা শুভ আছে, কিন্তু যদি কারো ক্ষেত্রে আমরা তো এখানে সবটা বলতে পারবো না, বলবো যে মাঙ্গলিক যাদের দোষ রয়েছে বা সে ধরনের কিছু থেকে থাকে তাহলে সেগুলো একটু কাটিয়ে নেবেন, কারণ জায়গাটা আপনাদের খুব শুভ। সেই শুভ জায়গায় যদি অশুভ একটা কিছু করে থাকে তাহলে সেটা খারাপ। সেই জন্য আমি বলবো যে আপনাদের বিবাহের যে যোগ চলছে, বিবাহ যোগটা যাতে খণ্ডন না হয় বা ছিন্ন না হয়, সেই জন্যে আপনারা কিন্তু মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নেবেন। আর যা দিকগুলো আছে সেগুলো খুব ভালো, আর্থিক ক্ষেত্র ভালো, এবং ফিনান্সিয়াল দিকে যারা ইনভেস্ট করছেন বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ মালিকানা ভিত্তিক, যেমন ধরুন শেয়ার মার্কেটেও আমরা যে টাটার শেয়ার কিনছি, টাটার মালিকানা হয় সেটা, এরকম শেয়ার ভিত্তিক যারা ইনভেস্ট করেছেন বা নিজস্ব কোনো ব্যবসার ক্ষেত্রে কয়েকজন মিলে যারা ব্যবসা করছেন, ইনভেস্ট করেছেন, ধরুন বিভিন্ন পুকুরের উপরে যারা, পুকুর বা ওটা কি বলা যায়, ভেড়ির উপরে যারা মৎস্য চাষের জন্য ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব শুভ। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের যাদের সামনেই বিয়ের যোগ রয়েছে বা যারা ভাবছেন যে যাদের এতে রাশির চক্রের যে ছক রয়েছে তাতে যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। এবং যদি চান যে জ্যোতিষগুরুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে, তাহলে আবারও বলবো যে ওনার নাম্বার কিন্তু নিচে স্ক্রলে যাচ্ছে এবং সেই নাম্বারে কিন্তু ফোন করতে আপনারা ভুলবেন না। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, বিবাহর যে কথাবার্তা চলছে বা যাদের এরকম রয়েছে, অবস্থান রয়েছে, তারা নিজের রাশিচক্রটা একবার দেখে নেবেন বা জ্যোতিষীকে দিয়ে একবার পুরো জায়গাটা ভালো করে বুঝে নেবেন। এক্ষেত্রে বাদে আমি বলবো, এবারে পড়াশুনো বা অন্যান্য জায়গার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, জাতক জাতিকা উভয়েরই পড়াশোনার দিকে মানসিক চাপটা বেশি নিচ্ছেন, অর্থাৎ টেনশন করছেন খুব বেশি। টেনশনের কোনো কারণ নেই, আপনারা যা পড়াশোনা করছেন সেটার উপরেই আপনার সব কিছু হবে। আপনি শুধু বইয়ের পৃষ্ঠার উপর নজরটুকু রেখে যান, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে। একটু সময় দিন, দিয়ে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকুন, আর কিছু করার দরকার নেই। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর্থিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, বা চাকরি করছেন, তাদের আর্থিক দিকটা খুবই ভালো এবং আর্থিক যে সমাগম সেটা হবে। কন্ট্রাক্টারি ক্ষেত্র হতে পারে সেটা, বা যারা বিভিন্ন ক্ষেত্রে ট্রলার বা এই ধরনের জিনিস নামিয়েছেন জলজ সম্পদ আনার জন্যে, তাদের ক্ষেত্রেও এগুলো কিন্তু খুব ভালো। সুতরাং মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু শুনে নিলেন যে কেমন যাবে আপনাদের এই সপ্তাহ, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। অনেকের কাছ থেকেই বলতে শুনি বা আপনারা যখন আমাদেরকে ফিডব্যাক দেন তখন আমরা শুনি যে কই আমার রাশির সঙ্গে তো মিলছে না। এটা আমরা বারবার কিন্তু আমাদের অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কারোর ছক নিয়ে আমরা বলি না, একটা ওভারঅল একটা কনসেপ্ট দিয়েই কিন্তু জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী কিন্তু আপনাদের কাছে সেটাই বলেন। কিন্তু আপনারা ওদের মনে হয় যে আমাদের সঙ্গে মিলছে কিনা। প্রত্যেকের জন্মস্থান, জন্মের যে সময়, জন্ম তারিখ কিন্তু এক হয় না। হয়তো রাশি এক হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা জন্মছক বিচার করতে গেলে কিন্তু অনেকগুলো জিনিস ইম্পর্টেন্ট হয়। আর সেই হিসেব করে কিন্তু আমরা একটা ওভারঅল যে রাশিফল, সেটা সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে আমরা নিয়ে আসি। তার সঙ্গে কিন্তু আপনারা নিজেদের জন্মছক একদমই গুলিয়ে ফেলবেন না। এবং সেই জন্যই বারবার বলি যে বিশদে যদি আপনারা নিজেদের জন্মছক সম্পর্কে জানতে চান, তাহলে অতি অবশ্যই কিন্তু জ্যোতিষগুরুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়। এবারে কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, মোটামুটি শুভ। পারিবারিক দিক থেকে কিন্তু সাবধান থাকা ভালো হবে, কারণ পারিবারিক যে অশান্তি বা কোনো রকম মনোমালিন্য এটা সেটার দিক থেকে ভাই ভাই হতে পারে বা স্বামী স্ত্রীর ভিতরে হতে পারে। তো এই জায়গাগুলো থেকে নিজেকে একটু সংযত করা, যেটাকে আমরা বলে থাকি,
একটু সংযত রাখলেই ভালো হবে। আর এছাড়া যারা অন্যান্য আইন আদালতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আইন আদালতের ব্যাপারটা সবসময় যে চটপট চূড়ান্ত হয়ে যাবে তা তো হয় না। ধৈর্য ধরুন, আইনের ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য রাখুন যে কোন জায়গাতে আপনার পজিশনটা আছে, এবং আপনার যিনি অ্যাডভোকেট থাকবেন তার সঙ্গে ভালো করে আলোচনা করে নিন যে আপনার একটা মেরিট আছে কিনা, কেসটাতে ভালো মেরিট আছে কিনা, নইলে আপনি পিছিয়ে আসার চেষ্টা করবেন। বেশ, মানে কোনো রকমের কোনো ঝঞ্ঝাট ঝগড়া থেকে আপনি একটু দূরে থাকুন, সেই জন্য মানে সেটাই আপনার জন্য একেবারে শুভ হবে। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর খুব ভালোভাবে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এরপরে আসি আমরা রাশিচক্রের একেবারে শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে করে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের পড়াশোনা ভালো হবে। যারা কোনো কিছু রিসার্চ করছেন, রিসার্চের ক্ষেত্রে আপনাদের হয়তো কিছু বাধা আসলেও আসতে পারে, সেক্ষেত্রে আরেকটু আপনারা মনোযোগী হবেন, বা যেখানে বাধা আসছে কি কারণে আসে সেই কারণগুলোকে একটু খোঁজার চেষ্টা করলে মানে উপযুক্ত এটা পাবেন, ভালো ফলটা পাবেন। দ্বিতীয় ক্ষেত্রে বলি, যারা পয়সা কড়ির জন্য যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো বিভিন্ন দিকের যে রোজগারের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খুবই ভালো আছে, এবং মাছ মাংস বা এই ধরনের খাদ্য অর্থাৎ আমিষ খাদ্য যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় এবং খুব ভালো হবে। বা ডিম, এগুলো আমিষ খাদ্যের মধ্যে পড়ে, তো এগুলো খুব ভালো ব্যবসা চলবে। মানে প্রাণীজাত দ্রব্য আমরা যেটা বলতে পারি, প্রাণীজ খাদ্য আমরা গ্রহণ করি সেটাই। ওকে, তাহলে সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর সময়টা বেশ ভালোই যাচ্ছে, এবং সেই সঙ্গে নিজেরা সংযত থাকুন, নিজেরা সংযত থেকে সব জায়গা থেকে নিজের বুদ্ধি বিবেচনা করে এগিয়ে চললেই কিন্তু জীবনে সাফল্য আসবেই। এরপরে আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে বলেইছিলাম আগের আমাদের পর্বে যে আমরা কিন্তু এবার থেকে একটা টোটকা আপনাদেরকে দেব, যেই টোটকা কিন্তু আপনারা যদি নিজেদের জীবনে কাজে লাগান তাহলে কিন্তু জীবনে সচ্ছলতা আরো অনেকটা বেশি আসবে। সেই বিষয়ে কিন্তু জ্যোতিষগুলি এবার আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেবে। আচ্ছা, আমাদের আজকে যে টিপসটা আমি দিচ্ছি, আমাদের প্রথম রাশিচক্রের প্রথম ঘরটা কিন্তু মেষ রাশি, আর মেষ রাশির যিনি কারক তিনি হচ্ছেন মঙ্গল, অর্থাৎ মঙ্গল গ্রহকে আমরা এই ঘরটার দেবতা হিসেবে আমরা মেনে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই মঙ্গলের বিভিন্ন যে দিক আছে সেই দিকগুলো সম্পর্কে আমরা এমনি সাধারণভাবে জ্যোতিষের ছক খুললে আমরা আগে লক্ষ্য করে দেখি যে মঙ্গলের অবস্থানটা কোথায় আছে। মঙ্গলের অবস্থান যদি অশুভ হয় তাহলে কিন্তু মানুষের জীবনে ভীষণভাবে মানে দুর্বিষহ একটা জীবনযাপন তাদের করতে হয়। হ্যাঁ, অনেক সময় হয়তো দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন, কিন্তু সেই দীর্ঘদিন বেঁচে থাকার ভিতরে একটা কষ্ট, একটা যন্ত্রণা, যে হয়তো কাউকে সেটা মুখ ফুটে কোনোদিন বলতে নাও পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ মঙ্গলের অশুভত্ব থাকলে পরে সেই জায়গাগুলো মানে কি বলা যায়, অশুভ থাকলে পরে তার জীবনটা একদম ছাড়খাড় হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আগে জানিয়ে দিই যে মঙ্গল একটা, যেহেতু মেষ রাশির মঙ্গল আমরা প্রথমটা আলোচনা করছি, তাহলে মঙ্গল যদি ছকের কোন কোন ঘরে থাকলে, আমরা যদি ওই মেষ রাশিকে লগ্ন ধরে নিই, তাহলে কোথায় কোথায় লগ্নের বসে থাকলে মঙ্গল অশুভ। লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই 4টে ঘরে যদি থাকে তাহলে মঙ্গল কিন্তু ভীষণভাবে অশুভ। অর্থাৎ এটাকে বলা হয় আমাদের ভৌমদোষ বা মাঙ্গলিক, আমরা এটা ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা যখন সন্তানদের বিবাহের জন্য এগিয়ে যাই বা পুষ্টি মেলাতে চাই, তখন কিন্তু আমরা অবশ্যই এটা ফলো করি যে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক কিনা। কারণ মাঙ্গলিক অর্থ আরেকটা হচ্ছে হয় বিপত্নিক যোগ বা পত্নী
পত্নীহানি বা বিপত্নিক যোগ বা বৈধব্য যোগ। হ্যাঁ, নারীর ক্ষেত্রে সেটা বৈধব্য যোগ, আর পুরুষের ক্ষেত্রে বিপত্নিক যোগ। তো লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এই 4টে ঘরে যখন আমরা মঙ্গলকে দেখি তখন কিন্তু আমরা এর প্রতিকারের ব্যবস্থা নিই। কারণ অশুভ তো থাকতেই পারে, অর্থাৎ ধরা যাক একটা ব্রিজ ভেঙে পড়ছে, আমরা কি করি, সেই ব্রিজটাকে একদম ভেঙে যেতে দিই কি? আমরা কি করি, সঙ্গে সঙ্গে সারাই করে ফেলি। হ্যাঁ, অর্থাৎ তারপর হেভি ভেহিকলস যে আমাদের জীবনের উপর দিয়ে দুর্বিষহভাবে সংগ্রাম করে আমাদের এগিয়ে যেতে হয়। কিন্তু এই পরিমাণে মেরামতি করা যায়, হ্যাঁ, এই জায়গায় যখন আমাদের কোনো ভাঙাচোরা আসতে পারে বা বাধা বিঘ্ন আসতে পারে, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে কি করি, আমরা ঠিক করে নেবার চেষ্টা করি। এই মুহূর্তে আমিও বলছি যে মঙ্গলের এই অবস্থান থেকে, অর্থাৎ লগ্নে যদি কারোর থাকে, প্রথমে এগুলি লগ্নে থাকার ফলে ভৌমদোষের যে ক্রিয়াটা আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রেও হয়, কিন্তু এক্ষেত্রে নারীর ক্ষেত্রে বৈধব্য যোগ এবং পুরুষের ক্ষেত্রে বিপত্নিক যোগ কিন্তু এসে থাকে। এগুলো বাদে আরো কি কি ঘটতে পারে? এগুলো বাদে প্রচণ্ডভাবে দুর্নাম হতে পারে, অর্থাৎ স্বামীর যদি ভৌমদোষ থাকে তাহলে স্ত্রী বিপত্নিক হয়। তো এখানে সেই পুরুষের বা সেই জাতকের উচিত তার ভৌমদোষটাকে কাটিয়ে নেওয়া। অর্থাৎ এই যে বিচ্ছিন্ন ভাবগুলো যে শুধু মারা যাবে তা নয়। ধরুন ডিভোর্স, আমাদের এখন আমরা তো আইন আদালতে দেখতে পাচ্ছি প্রচুর ডিভোর্সের কেস আসছে। এছাড়াও কি দেখতে পাচ্ছি, ডিভোর্স ছাড়াও অন্য পুরুষ বা অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা। হ্যাঁ, অর্থাৎ নিজেদের ভিতরে একটা ভীষণভাবে মনোমালিন্য, এবং পরবর্তীভাবে আমরা নিউজ পেপার খুলেই দেখতে পাচ্ছি যে পরকীয়ার এতে খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইসব অশুভ জায়গাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু এই মঙ্গলের প্রতিকার করে রাখা উচিত। এছাড়াও ষষ্ঠ এবং তৃতীয় ঘরেও কিন্তু আংশিক এর দোষটা পাওয়া যায়। অর্থাৎ এখানে খুব বড় কিছু হয় না, ঠিক কথা, কিন্তু সংসারে অশান্তি, ঝুট ঝামেলা বা ঝগড়াঝাটি লেগেই থাকে। অর্থাৎ ঘটিবাটি ঠুংঠাং মানে থেমে থাকে না, সেটা কন্টিনিউ হতে থাকে। তো এই জায়গাগুলো কিন্তু, এই অশান্তিগুলো নিয়ে মানুষ বেঁচে থাকে। তো সেই অশান্তিগুলোকে কেটে ফেলার জন্যই কিন্তু ব্যবস্থা করতে হয়। তো প্রথম ব্যবস্থা হিসেবে আমরা রত্নের কথা বলি। যাদের সাধারণভাবে আমরা রক্তপ্রবাল, অর্থাৎ অক্সব্লাড কালার যে লালটা, অর্থাৎ কালচে লাল, এই ধরনের যে রক্তপ্রবাল আছে, সেই রক্তপ্রবাল কিন্তু সবচেয়ে কার্যকরী। তারপরে যেগুলো আছে সেগুলো হালকা হয়ে আসে আস্তে আস্তে ধীরে ধীরে, সেইগুলো কিন্তু অতটা কার্যকরী নয়। সেই জন্য আমরা সবসময় যেটা ব্যবহার করি অক্সব্লাড কালার রেড কোরাল, অর্থাৎ প্রবালটাকে আমরা কোরাল বলি। তো এই কোরাল আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই দুর্দশাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও ওই কোরালের ওজন কতটা নিতে হবে, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। আপনার যদি ঝামেলা খুব বড় ধরনের হয়ে থাকে, অর্থাৎ ধরুন স্বামী স্ত্রীর ঝামেলা এমন পর্যায়ে পড়ে গেছে, ডিভোর্স হতে যাচ্ছে, আপনি এক্ষেত্রে কিন্তু ডিভোর্স না চাইলে মানসিক দিক থেকে আপনি যদি সত্যি ভিতরে ভালোবাসা থেকে কিন্তু বাইরে ঝগড়া হচ্ছে, আপনি সেক্ষেত্রে অবশ্যই রক্তপ্রবাল ধারণ করবেন, এবং মিনিমাম 15টির ঊর্ধ্বে, মিনিমাম। আর সবচেয়ে কম, আপনি যদি বেশি ধারণ করতে পারেন ভালো, 20, 25, 30 যা কিছু ধারণ করতে পারেন, কিন্তু আপনাকে মিনিমাম ডোজ যেটা নিতে হবে সেটা হচ্ছে কমপক্ষে 15টি। যাদের বিভিন্ন ক্ষেত্রে আইন আদালতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনি অবশ্যই রক্তপ্রবাল ধারণ করবেন, সঙ্গে গোমেদ 5 রতি থেকে 7 রতির গোমেদ এটা ব্যবহার করবেন। আপনি দেখবেন এইসবগুলো ক্ষেত্র থেকে আপনারা ভীষণভাবে সুফল পাবেন। কিন্তু খুব সত্যি কথা বলতে কি, আমাদের দেশের সবাই কিন্তু খুব দাম দিয়ে 3000, 4000 টাকা পার রতি প্রবাল কিনতে পারেন না। একটা দোকানে আছে একটা প্রবাল, খুব ভালো প্রবাল আপনার পছন্দ হয়েছে, দাম বলছে 5000 টাকা পার রতি। আপনি যদি একটা 10 রতি নিতে যান আপনার 50,000 টাকা পড়ে যাবে। কিন্তু আপনার কি তাহলে প্রতিকার হবে না? না বন্ধু, সেটা নয়। আপনাদের অবশ্যই প্রতিকার হবে। আমরা অনন্তমূল ব্যবহার করি। এই অনন্তমূলের আরেকটা নাম হচ্ছে সার্সিপিলিলা, আর হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে থেমিডেসমাস। এই থেমিডেসমাস ইন্ডিকাস, এই গাছটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাদের এটা ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় গাছ একটা। এই গাছের মূল আপনি 1 ইঞ্চি পরিমাণ
কেটে লাল সুতো দিয়ে ধারণ করতে পারেন। বেশ। এতে কিন্তু আপনার যে কাজটা হবে সেটাতেই কিন্তু আপনার মঙ্গলের কাজটা করবে। এবং আমরা দেখেছি যে বৈবাহিক ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে খুব দুস্থ মানুষ, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অনন্ত মূল দিয়ে কিন্তু কাজ করে শুভ এটা পেয়েছি। এবং সেটা খুব ভালো। আপনারা হয়তো অনেক জ্যোতিষীর কাছে গেলেন, তিনি আপনার হয়তো কোনো গাছের নাম বলছেন না, কিন্তু উনি আপনার বিবাহের জন্য বলছে এইটা তুমি নিয়ে যাও, এটা তুমি বেঁধে রাখো, তোমার কাজ হয়ে যাবে। এবং আপনি সেটা বাঁধলেন, বেঁধে ভাবলেন এত বিশাল বড় মিরাকেল হয়ে গেল। ব্যাপারটা হ্যাঁ সত্যি এটা মিরাকেল ব্যাপার, কিন্তু জিনিসটা আপনাকে যেটা দেওয়া হয় তার নাম হচ্ছে অনন্তমূল। বেশ, আজকে আমরা কিন্তু জানলাম যে মঙ্গলের প্রতিকার হিসেবে আমরা সকলেই জানি যে রেড কোরাল যেটা, সেটা কিন্তু অনেককেই আমরা পড়ে থাকতে দেখি। এবং কিন্তু যাদের সামর্থ্য হয় না যে একটা কোরাল কেনার জন্য, যেহেতু যেমন জ্যোতিষগুলো বললেন যে প্রচুর প্রচুর দাম হয়, তো জিনিসগুলো যেগুলো একদম অরিজিনাল, যেগুলো একদম খাঁটি যদি গ্রহরত্ন কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার দামটা অনেকটাই পড়ে। এবং আমাদের সর্বসাধারণের কথা মাথায় রেখেই কিন্তু উনি একটা খুব ভালো উপকার অর্থাৎ প্রতিকারের কথা আপনাদেরকে জানালেন, সেটা হচ্ছে অনন্তমূল। সেই অনন্তমূলের 1.5 ইঞ্চি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি লাল সুতোয় যদি বেঁধে আপনি পরেন, তাহলে কিন্তু মঙ্গলের যে দোষ রয়েছে সেটা কিন্তু আপনার কেটে যাবে। তবে সবটাই কিন্তু নিজের মনের ওপর এবং নিজেকে নিজের মধ্যে বিশ্বাস রেখেই কিন্তু তবেই ধারণ করতে হবে, তাই না? একদম। এবং আরো বলে দিই, আপনারা কিন্তু এখানকার মানে সাধারণ মার্কেটে এই মূলটাকে খুঁজে পাবেন না, বা আপনাকে কেউ দিতে পারবে না। দিলেও সে হয়তো শুকনো বহু বছরের পুরাতন কাটা কাটা টুকরো দেবে। এটা কিন্তু পড়তে হবে অবশ্যই কাঁচা মূল। এই কাঁচা মূলটা পেতে হলে আপনাকে কিন্তু যেতে হবে কলেজ স্ট্রিটের সবজি মার্কেটে। ওখানে শুধু মূলের দোকান আছে, সেখান থেকে। আর যদি আপনারা কলেজে যেতে না পারেন, তাহলে আমার কাছে আসবেন, মূলটা আপনারা আমার কাছে পেয়ে যেতে পারবেন। সুতরাং আরো একবার আপনাদের জন্য জ্যোতিষগুরুর নাম্বারতে স্ক্রলে যাচ্ছে, এবং তাছাড়া আমি নিজেও একবার আপনাদেরকে বলে দিই 9932232291 এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে জ্যোতিষগুরুর সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এই ধরনের একটা করে ছোট্ট ছোট্ট টিপস দেবো আপনাদেরকে, এবং যেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে লাগবে। দেখতে দেখতে আমরা একেবারেই কিন্তু সময়ের কাছে চলে এসেছি। এবার তো আমাদেরকে বিদায় জানাতেই হবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, সেই সঙ্গে ধন্যবাদ জানাবো জ্যোতিষগুরুকে আরো একবার আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক এই সময়। নমস্কার।